সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে গণিতের ক্লাস লম্ববৃত্তাকার চোঙ। তো গণিত প্রকাশ বইয়ের অষ্টম অধ্যায়ে লম্ববৃত্তাকার চোঙ সেই চ্যাপ্টারটি যে নামটা রয়েছে লম্ববৃত্তাকার চোঙ কেন এরকম নাম হলো সেটা প্রথমত আমি তোমাদেরকে বলবো। তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা আমার হাতে একটা ঘনবস্তু, এই ঘনবস্তুটাকে যদি আমরা বলি যে এর শেপটা কি, তোমরা সবাই বলবে চোঙাকৃতি। এবার কথা হচ্ছে এই চোঙটিকে এটা হচ্ছে দৈর্ঘ্য বা উচ্চতা, সেই উচ্চতার সঙ্গে লম্বভাবে যদি আমি পরপর খণ্ড খণ্ড করে কাটি তাহলে এরকম বৃত্তাকার অংশগুলি পাওয়া যাবে। ফলে আমরা বলতে পারি এই চোঙাকৃতি শেপের যে অক্ষ, সেই অক্ষের সঙ্গে এই বৃত্তাকার প্রস্থচ্ছেদগুলি লম্বভাবে অবস্থান করছে। লম্বভাবে অবস্থান করছে বলে এই চোঙাকৃতি শেপটাকে বলা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। এবার কথা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার চোঙের কি কি মাত্রা আমরা দেখতে পাচ্ছি। আমরা মাত্রা হিসাবে এখানে দেখতে পাচ্ছি ভূমিতল, তার আকার বৃত্তাকার, তার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেই ব্যাসার্ধ, এটা একটা লম্ব বৃত্তাকার চোঙের মাত্রা। আর কি দেখতে পাচ্ছি? আর দেখতে পাচ্ছি ভূমিতল থেকে একদম উপরিতল বৃত্তাকার উপরিতল একই আকারে তার যে দূরত্ব সেটা অর্থাৎ উচ্চতা h পাচ্ছি। সুতরাং আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে লম্ব বৃত্তাকার চোঙের কটি মাত্রা, তাহলে আমরা বলবো দুটি। একটা হচ্ছে ব্যাসার্ধ, আরেকটা হচ্ছে উচ্চতা। নেক্সট যে বিষয়গুলি সেটা হচ্ছে কি, এই চোঙে কি কি আমরা দেখতে পাচ্ছি। প্রথমত দেখতে পাচ্ছি এখানে একটা সমতল আছে বৃত্তাকার, আর তার নিচে আরেকটি বৃত্তাকার সমতল আছে, এবং এর চারিদিকে যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি বক্রতল। অর্থাৎ একটা লম্ব বৃত্তাকার চোঙের তিনটি তল, দুটি বৃত্তাকার সমতল এবং একটি বক্রতল। আমাদের যদি প্রশ্ন করা হয় যে লম্ব বৃত্তাকার চোঙের ধার কটি, আমরা দেখতে পাচ্ছি দুটি বৃত্তাকার ধার। এদিকে উপরিতলের একটা পরিধি যেটা সেটা একটা ধার, আর এর ভূমি অর্থাৎ যেখানটায় এটা দাঁড়িয়ে আছে যার উপরে সেটাও বৃত্তাকার শেপ এবং তার পরিধি একটা ধার হিসাবে রয়েছে। ফলে আমরা বলতে পারি লম্ব বৃত্তাকার চোঙে দুটি ধার আছে। আমরা যে চোঙটি বোর্ডে দেখতে পাচ্ছি সেই চোঙের মধ্যে কোনো ফাঁকা নেই, কিছু নেই, ফলে এটাকে নিরেট লম্ব বৃত্তাকার চোঙ বলা হয়। তো এই নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ হচ্ছে r, উচ্চতা হচ্ছে h। এখন আমাদের যদি বলে যে এই লম্ব বৃত্তাকার চোঙের যে ভূমি, সেই ভূমির যে ধারটা রয়েছে বৃত্তাকার তার শেপ, তার সেই ধারটা হচ্ছে ভূমির পরিধি। তো পরিধি বা পরিসীমা কত হবে সেটা যদি আমাদের জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো। দেখো, তোমরা ক্লাস 9-এ বৃত্ত করেছো এবং সেখানে দেখেছো ওই পরিসীমা যেটা রয়েছে অর্থাৎ তাকে নাম দেওয়া হয়েছিল পরিধি। দেখা গেছে এই পরিধি এবং এই কেন্দ্রগামী যে জ্যাটা পরিধিকে ছেদ করে তাকে বলা হয় ব্যাস। সেই ব্যাসের অনুপাত বৃত্তের ক্ষেত্রে সর্বদা ধ্রুবক, এবং সেটার মান হচ্ছে কত? 22/7, যাকে তোমরা ক্লাস 9-এ পাই দ্বারা চিহ্নিত করেছো। তাই পরিধি সমান সমান আমরা ওখান থেকে লিখতে পারি পরিধি ইজ ইকুয়াল টু ব্যাস ইন্টু পাই।
ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধ আর তার দ্বিগুণ। আমরা চোঙের ব্যাসার্ধকে আর একক হিসেবে ধরেছি এবং উচ্চতাকে এইচ একক হিসেবে ধরেছি। ফলে আমরা বলতে পারি পাই ইন্টু 2r, অর্থাৎ সব মিলিয়ে দাঁড়ালো 2πr। সুতরাং ভূমিতলের পরিসীমা কত আমরা সেটা নির্ণয় করলাম, সেটা হচ্ছে 2πr, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, পাই হচ্ছে 22/60 এর মান, আর তার সঙ্গে 2 গুণ আছে। যেহেতু এখানে আর এক ঘাত, ফলে এককে কোনো ঘাতের পরিবর্তন হবে না, যা ছিল তাই হবে, অর্থাৎ 2πr একক। যদি আমরা বলি r সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে সেক্ষেত্রে পরিসীমা বলবো আমরা 2πr সেন্টিমিটার, এবং মিটার যদি বলি তাহলে বলবো 2πr মিটার। নেক্সট হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র তোমরা ওই ক্লাসে শিখেছো, সেটা সমান সমান হচ্ছে পাই আর স্কয়ার, অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল লম্ববৃত্তাকার চোঙের পাই আর স্কয়ার। এখন কথা হচ্ছে, যেহেতু আর এর মাথায় 2 ঘাত আছে, ফলে তার আর এর যা একক তার আগে বর্গ কথাটা ব্যবহৃত হবে, ফলে আমরা বলবো হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। অর্থাৎ কোনো চোঙ যে ভূমির উপর দাঁড়িয়ে আছে, সেই ভূমিতলের ক্ষেত্রফল যদি আমাদের কতটা জায়গা আছে যদি বলে, তাহলে আমরা এটা বলবো হচ্ছে কত, পাই আর স্কয়ার বর্গ একক। নেক্সট বক্রতলের ক্ষেত্রফল। তো বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ তার চারিপাশে যে তলটা রয়েছে, সেই তলটার ক্ষেত্রফল আমাদেরকে বার করতে হবে। তো আমি তোমাদের একটা ব্যাপার এবার একটু দেখাচ্ছি, তোমরা সেটা একটু ভালো করে লক্ষ্য করো। এই যে চোঙ, লম্ববৃত্তাকার চোঙটা রয়েছে তোমাদের সামনে, তার গায়ে একটা কাগজ লাগানো আছে, অর্থাৎ আমরা বলতে পারি সেটা আসলে এর বক্রতলটাকেই আবৃত করেছে। আমি সেটাকে খুলে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা আয়তাকার শেপ। এই যে আয়তাকার শেপ, এই আয়তাকার শেপের প্রস্থ হচ্ছে দেখো এইচ, অর্থাৎ এই চোঙের উচ্চতা যা তাই হচ্ছে এই ধারটা, ছোট ধারটা, অর্থাৎ উচ্চতা, সেটাই হচ্ছে প্রস্থ। আর এটা যখন এর চারিদিকে এরকম ভাবে মুড়ে ছিল, তখন এই পাশটা ছিল এই চোঙের, লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বা ছাদে যে বৃত্তাকার শেপ তার পরিধি সমান। তার পরিধি তো আমরা অলরেডি পেয়ে গেছি, ফলে আমরা বলতে পারি যে যে আয়তাকার শেপটা পেলাম কাগজটা খুলে, অর্থাৎ ওর বক্রতলে যে ক্ষেত্রফলটা আমরা বার করব ঠিক করেছি, সেটার দৈর্ঘ্য হচ্ছে 2πr আর প্রস্থ হচ্ছে এইচ। তাহলে ক্ষেত্রফল কি হবে তোমরা তো নিচের ক্লাসে পড়েছো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল দাঁড়ালো 2πr ইন্টু এইচ। ফলে আমরা বলতে পারি লম্ববৃত্তাকার চোঙের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr এইচ। আর একক, ক্ষেত্রফলের একক যেহেতু দুটো মাত্রা গুণ আছে, ফলে বর্গ একক হবে। সেটা তো আগেও জেনেছি, আবার এখানেও দেখতে পাচ্ছি এইচ এবং আর আছে, ফলে এদের উভয়ের একক গুণ হলে বর্গ একক হবে, অর্থাৎ সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, মিটার হলে বর্গ মিটার। এবার সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতল অর্থাৎ এই যে উপরে যে তলটা আছে, বৃত্তাকার তল তোমাদের বলেছিলাম এটা সমতল, এটার ক্ষেত্রফল। এই যে পার্শ্বতল যেটা আমি খুলে নিয়েছি, এটার তল, প্লাস এর ভূমি যেটা আছে, অর্থাৎ দুটো বৃত্তাকার তল এবং একটা আয়তাকার তল। বৃত্তাকার তল দুটির ক্ষেত্রফল আমরা অলরেডি লিখেছি পাই আর স্কয়ার, আর আয়তাকার তলের ক্ষেত্রফলও আমাদের লেখা হয়ে গেছে, সেটা হচ্ছে 2πr এইচ। এখন যেহেতু দুটো বৃত্তাকার তল আছে, তাই আমরা লিখলাম 2πr স্কয়ার।
এখান থেকে 2 পাই আর যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকে আর প্লাস এইচ, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়ালো 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ, আর একক হবে ক্ষেত্রফলের একক বর্গ একক, অর্থাৎ সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, মিটার হলে বর্গ মিটার। আমাদের নিরেট চোঙের শেষ যে পরিমাপটা এবার বলবো সেটা হচ্ছে কি, ওটা কতটা জায়গা জুড়ে আছে, অর্থাৎ এই চোঙাকৃতি বস্তুটা কতটা জায়গা নিয়ে অবস্থান করছে, সেটা কি বলা হয় আয়তন। আয়তন সুষম আকৃতির বস্তুর, আমি আগেও আয়তঘন চ্যাপ্টার যখন তোমাদের বুঝিয়েছি বলেছিলাম যে বস্তুটি যে তলের উপর দাঁড়িয়ে আছে অর্থাৎ ভূমিতল, সেই ভূমিতলের সঙ্গে তার উচ্চতা বা হাইটটাকে গুণ করে দিলেই ওর আয়তন পাওয়া যাবে। ফলে ঘনফল বা আয়তন নির্ণয় করা খুব সহজ ব্যাপার। আমরা দেখলাম ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর তার সঙ্গে ওর উচ্চতা গুণ হলো এইচ, তাহলে দাঁড়ালো পাই আর স্কয়ার এইচ। আর এখানে দেখো আর এর মাত্রায় 2 অর্থাৎ বর্গ ইন্টু এইচ, অর্থাৎ 3টি মাত্রা গুণ হয়েছে, ফলে এবার আর বর্গ হবে না, এবার হবে ঘন একক, অর্থাৎ সেন্টিমিটার হলে ঘন সেন্টিমিটার আর মিটার হলে ঘন মিটার। এই হচ্ছে চোঙের আয়তন। নেক্সট আমরা আলোচনায় যাব যে চোঙের ভিতরে ফাঁকা থাকবে তার সম্পর্কিত পরিমাপ সমূহ গুলো আমরা আলোচনায়। এই চোঙের পর এবার আমরা ফাঁপা লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, যেহেতু ভিতরটা ফাঁকা, ফলে যে বৃত্তাকার ভূমিতল বা ছাদ আমরা পাবো, সেই ভূমিতল বা উপরিতলের ফাঁকা অংশের একটা ব্যাসার্ধ আমরা পাবো, আবার ফাঁকা অংশ সহ যেটুকু সলিড আছে তার সেটা নিয়ে একটা ব্যাসার্ধ আমরা পাবো। যেটা ফাঁকা অংশের ব্যাসার্ধ সেটাকে আমরা অন্তর ব্যাসার্ধ বলবো, আর যেটা ওই ফাঁপা চোঙাকৃতি জায়গাটা সহ নিরেট অংশ নিয়ে যে ব্যাসার্ধ সেটাকে আমরা বহির ব্যাসার্ধ বলবো। অর্থাৎ ফাঁপা চোঙের ক্ষেত্রে আমরা দুটো ব্যাসার্ধ পাচ্ছি, একটা অর্থাৎ অন্তর ব্যাসার্ধ সেটাকে আর একক, ছোট আর একক ধরছি, স্মল লেটার দিয়ে প্রকাশ করছি, আরেকটি বহির ব্যাসার্ধ তাকে বড় আর অর্থাৎ ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করছি, সেটা আর একক হলো, এবং উচ্চতাকে এইচ একক দিয়ে প্রকাশ করছি। তাহলে এবার আগে যে পরিমাপগুলি করেছিলাম আমরা দেখো সেই পরিমাপগুলো। প্রথমত ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল এবার যেটা দাঁড়াবে দেখো, এরকম বৃত্তাকার শেপ বহির্ব্যাসার্ধ নিয়ে হবে, আর তার ভিতরে খানিকটা অংশ ফাঁকা, সেখানে কোনো জিনিস নেই, অর্থাৎ সেটা ফাঁকা। সেই অংশটা হচ্ছে ছোট আর ব্যাসার্ধ, আর যেটা ফাঁকা অংশ নিয়ে যেটা সেটা হচ্ছে বড় আর ব্যাসার্ধ। অর্থাৎ আমরা এখানে ভাবতে পারি যে এই বড় আর ব্যাসার্ধের যে বৃত্তাকার অংশ তার মধ্যে থেকে ছোট আর ব্যাসার্ধের বৃত্ত অংশটুকু তুলে নেওয়া হয়েছে, অর্থাৎ আমরা বাদ দিতে পারি। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল যেটা দাঁড়াবে দেখো, ফাঁকা অংশ সহ যে ক্ষেত্রফল ভূমিতলের সেটা হচ্ছে পাই আর স্কয়ার, আর যেটা ফাঁকা অংশ যেটা রয়েছে অর্থাৎ ভিতরে ফাঁকা যেটা রয়েছে সেটা হচ্ছে পাই স্মল আর স্কয়ার। অর্থাৎ দাঁড়ালো গিয়ে পাই আর স্কয়ার বিয়োগ আর স্কয়ার। আমরা এটাকে ভাঙিয়ে আরো বলতে পারি, এভাবেও বলতে পারি, পাই ইন্টু আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ভাঙিয়ে দিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেমন হয়, ঠিক তেমনি ভূমিতলের যে ক্ষেত্রফল সেটা আমরা পেলাম, সেটা হচ্ছে পাই ইন্টু আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর বিয়োগ স্মল আর। এবার আসা যাক বক্রতল
বা পার্শ্বতলের ক্ষেত্রফল। এক্ষেত্রে আমরা বাইরের যেটা বক্রতল সেটা আগেরই মতো 2πr/h পাচ্ছি এবং সেক্ষেত্রে আর হচ্ছে ক্যাপিটাল আর, আর ভিতরে যে বক্রতল সেটা পাবো হচ্ছে 2πr/h। অর্থাৎ আমরা যদি 2πh কমন নিই তাহলে হবে r প্লাস r এত বর্গ একক। এটা হচ্ছে দুটো বক্রতল, একটা ভিতরে আর একটা হচ্ছে বাইরে। সমগ্রতলের ক্ষেত্রফল যখন বলবে তখন আমরা ভূমিতলের ক্ষেত্রফল প্লাস উপরিতলের যে ক্ষেত্রফল সেই দুটোর সঙ্গে এটাকে যোগ করব। তাহলে সেটা দেখো কি হবে, সেই দুটো যদি আমরা যোগ করি, প্রথম যেটা পেয়েছি দেখো সেটা পেয়েছি হচ্ছে পাই বড় আর প্লাস স্মল আর ইন্টু বড় আর মাইনাস স্মল আর, এটা পেয়েছি, এত বর্গ একক পেয়েছি। আর ভিতর বাইরে মিলে আমরা পেলাম এটা, তাহলে এটাকে যোগ করবো তার সঙ্গে। আর এটা যেহেতু দুটো তল, নিচে একটা উপরে একটা, তাই দুটো তলের জন্য ডবল হয়ে যাবে ওটা। আর এটার সঙ্গে এটা যোগ করে দেবো পাই এইচ আর প্লাস আর। তাহলে এবার দেখো তোমরা সমগ্রতলে ক্ষেত্রফল পেতে গেলে যেগুলি কমন আছে আমরা সেগুলি নিয়ে নেব। অর্থাৎ আমরা লিখব পাই 2π r প্লাস আর, আর এখান থেকে পাচ্ছি r মাইনাস আর প্লাস এইচ। অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে আমরা যেটা পেলাম দেখো 2π r প্লাস স্মল আর ইন্টু r মাইনাস আর প্লাস এইচ বর্গ একক। আয়তন বা ঘনফল সেটা তো তোমাদের আগেই বলেছি যে ভূমিতলের ক্ষেত্রফল তাকে কি করতে হবে, গুণ করতে হবে উচ্চতা দিয়ে। তাহলে এখানে ভূমিতলের ক্ষেত্রফল আমরা যেটা পেয়েছিলাম পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এইচ এত ঘন একক। এবার একটা নতুন বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে মধ্যস্থ বৃহত্তম সরলরৈখিক দূরত্ব। দেখো 5 নম্বর যেটা ছিল ফাঁপাচোঙের মধ্যবর্তী বৃহত্তম সরলরৈখিক দূরত্ব, সেটা আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এই হচ্ছে একটা ফাঁপাচোঙ, তার মধ্যে সবচাইতে বড় দণ্ড যদি রাখতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এইভাবে কাট করে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, এর থেকে বড় কিছু এর মধ্যে ধরবে না। তো এইভাবে যখন আমরা রাখছি সেই দণ্ড বা সরলরৈখিক দূরত্বটা আসলে এর উচ্চতা এবং অন্তর ব্যাসার্ধ যা আছে তার ডবল অর্থাৎ ব্যাস, এই ব্যাসের সাথে সমকোণী ত্রিভুজ গঠন করেছে। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের উচ্চতা h, ভূমি 2r, এর এই অবস্থায় এর অতিভুজ যেটা হবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের সবচাইতে বড় দৈর্ঘ্যের সরলরৈখিক দূরত্ব ফাঁপাচোঙের মধ্যবর্তী। এখন আমরা জানি 90 ডিগ্রি বা সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। পিথাগোরাসের উপপাদ্যে আমরা শিখেছি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সেই হিসাবে আমরা বলতে পারি এখানে যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব হচ্ছে h স্কয়ার আর ভূমি হচ্ছে 2r এর হোল স্কয়ার। তার মানে দাঁড়ালো h স্কয়ার প্লাস 4r স্কয়ার।
তাহলে অতিভুজ ইজ ইকুয়াল টু কি বলতে পারি? অতিভুজ is equal to root over h square plus r square এত একক। তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম সরলরৈখিক দূরত্ব। সুতরাং ফাঁপা চোঙের মধ্যবর্তী বৃহত্তম সরলরৈখিক দূরত্ব কত? এটা সূত্র তাহলে দাঁড়ালো h স্কয়ার প্লাস 4 r স্কয়ার এত একক। গাণিতিক সমস্যায় যখন এগুলি ব্যবহার করতে হয় তখন প্রথমেই দেখতে হয় যে সবকটা মাত্রা আছে কিনা। যদি সবকটা মাত্রা থাকে তো সরাসরি সূত্রগুলো ব্যবহার করে সেই গাণিতিক সমস্যার সমাধান করা সম্ভব হয়। আর যদি সেটা না থাকে তাহলে যে মাত্রা নেই সেটাকে ধরে নিতে হবে। ধরে নিয়ে সমস্যার মধ্যে দেখতে হবে যে কোন পরিমাপ দেওয়া আছে, সেই পরিমাপটি তুমি সেই ধরা মাত্রাটির সাহায্যে তৈরি করে সমীকরণ গঠন করবে। সমীকরণ গঠন করে সেই অজ্ঞাত মাত্রা প্রথমে নির্ণয় করবে, তারপর গাণিতিক যে সমস্যা দেবে তোমাকে সেটা সমাধানে যাবে। আমরা পরের যে ক্লাসটায় সেই ক্লাসটায় সমাধান কিভাবে করতে হয় সে সময় আবার নতুন করে এই কথাগুলি বলবো, যে তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আজকে এই অবধি থাক, এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।